দেশব্যাপী চলছে এক অভূতপূর্ব ব্যাপার। এই লকডাউনের মধ্যেও ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে যতটা সম্ভব পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে, এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই ছোট ছোট প্রয়াস। যদি ছাত্রছাত্রীরা প্রত্যেকেই একটু উপকৃত হয়, তাহলে আমাদের এই প্রচেষ্টা অনেকটাই সফল হবে বলে মনে করি। আজকের দশম শ্রেণীর জন্য ক্লাসের একটা ব্যবস্থা নিয়েছি। দশম শ্রেণীর সিলেবাসে আছে আরেকটি দীর্ঘ কবিতা। কবিতার নাম হচ্ছে প্রলয়োল্লাস, কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আজকে আমরা পড়ব প্রলয়োল্লাস কবিতা, সেই সম্পর্কে পাঠদানে ফিরে যাই। যে কোনো কবির ক্ষেত্রেই এটা সত্য যে কবিতা পড়তে গেলে কবিকে সম্যক রূপে আমাদের চিনতে হবে। তা ব্যক্তিগতভাবে নজরুলের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা ধারণা রয়েছে যে দিন দুস্থ পরিবার থেকে উঠে এসে বাংলা কাব্য জগতে একটা স্থায়ী আসন তিনি তৈরি করে নিতে সক্ষম হয়েছেন। তো নজরুলের জীবন আমাদের আলোচনার বিষয় নয়, সেই প্রসঙ্গ থাক। এখন সংক্ষেপে বুঝতে হবে আমাদেরকে পাঠ্য তালিকায় থাকা কবিতাটির মর্মার্থ। কবিতা পড়ানোর আগে নজরুলের কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু জেনে থাকা প্রয়োজন, বা জেনে রাখাটাও দরকার। বাংলা কাব্য জগতে এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন নজরুল যে যখন প্রথম মহাযুদ্ধ শেষ, সমগ্র বিশ্বে যে মূল্যবোধের পরিবর্তন ঘটছিল, সেই মূল্যবোধ পরিবর্তনের তরঙ্গটা আছড়ে পড়েছিল আমাদের এই বাংলার বুকেও। এক ভয়ঙ্কর সংকটকাল বাংলার সমাজ, সাহিত্যে, রাজনীতিতে। রবীন্দ্রনাথ প্রায় একচ্ছত্র অধিকার নিয়ে তখন বাংলা কাব্যাকাশ জুড়ে রয়ে গেছেন। কবিতা রচনা করছেন অনেকেই, জেনে বা না জেনে তারা পুরোপুরিভাবে রবীন্দ্রনাথের অনুসরণ করে চলেছেন। হয়তো সচেতনভাবে কেউ কেউ চেষ্টা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ থেকে বের হয়ে আসার, কিন্তু ব্যর্থই হয়েছিলেন বেশি। তবে যে কয়জন কবি সচেতনভাবে রবীন্দ্রনাথ থেকে সরে এসে একটা স্বতন্ত্র জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন, তাদেরই মধ্যে উল্লেখযোগ্য নাম দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দেহবাদী বা ভোগবাদী কবি মোহিতলাল মজুমদার, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত এবং অবশ্যই বাংলার বিপ্লবী কবি, বিদ্রোহী কবি সেই কাজী নজরুল ইসলাম। নজরুলের কবিতায় শোনা গেল এক নতুন চিন্তা ভাবনার কথা। তিনি রাজনীতি সচেতন, মানবতাবোধ, শোষকদের প্রতি তীব্র ধিক্কার প্রতিবাদ, অত্যাচারিতের প্রতি
সহানুভূতি, এই সমস্ত বিষয়গুলি নিয়েই তিনি কাব্যাঙ্গনে প্রবেশ করলেন। নজরুলকে আমরা বিদ্রোহী কবি অভিধায় অভিহিত করে থাকি। এখন এই বিদ্রোহ কিসের বিদ্রোহ? পরাধীন নাগপাশ থেকে ছিন্ন হওয়ার জন্য বিদ্রোহ, অন্ধ কুসংস্কারের জগদ্দল পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য বিদ্রোহ, অশিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ, চতুর্দিকে যে ধর্মধ্বজীদের দাপাদাপি তাদের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে এক কথায় সর্বত্রই তার কবিতার পরতে পরতে সর্বত্রই আমরা একটা বিদ্রোহ বা বিপ্লবের ভাব খুঁজে পাই। এমনকি তার ভাষা, সুর, ছন্দ সেগুলোও যেন তার নিজস্ব, সম্পূর্ণ একাকী। প্রচলিত বাংলার কবিতার মধ্যে যে ধরনের শান্ত সুস্মিত ভাব দেখা যেত, নজরুলের কবিতায় তার অনেকটাই কিন্তু উদাও হয়ে গেল। তার জায়গায় দেখা গেল কি না ভয়ঙ্কর ঔদ্ধত্য, একটা তীব্র যেন অগ্নি জ্বালা, বেপরোয়া জেহাদ, এক অদ্ভুত রকমের আগুনকে যেন তিনি প্রজ্বলিত রেখেছিলেন নিজের বুকের মাঝে, যে আগুনে সকলকেই মত্ত করে দিতে চেয়েছেন, যে আগুনের শিখায় সকলকেই যেন মত্ত করে দিতে চেয়েছেন। তা নজরুল সারা জীবন ধরেই অত্যাচারী শাসক, শোষক এবং সাম্প্রদায়িক ধর্মধ্বজীদের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করেছিলেন। তার লেখা যে কোনো কবিতা পড়লেই আমরা দেখতে পাই যে ভাব, ভাষা, নির্মাণ, তার চমৎকারিত্ব এক অন্য পর্যায়ের, এক অন্য ধরনের। কবিতার মধ্যে অদ্ভুত একটা মাদকতাও রয়েছে। পড়তে আরম্ভ করলে যে বেপরোয়া ভঙ্গিতে তিনি আরম্ভ করেন, ঠিক সেই বেপরোয়া মেজাজটাকে নিয়েই কিন্তু পাঠকও এক নিঃশ্বাসে তার কবিতাগুলোকে শেষ করে থাকে। তাহলে মোটামুটিভাবে তার কাব্য পরিক্রমা করলে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলোকে সংক্ষেপে একটু একটু করে বলেই দিলাম। এত কথা হয়তো মনে থাকবে না, তবু যেগুলো আমাদের মনে রাখতেই হবে সেগুলোকে আমি আর একবার বলে দিই যে নজরুলের কবিতার মধ্যে নতুন দিগদর্শনের একটা দিক নির্দেশ স্পষ্ট রয়েছে। তার রাজনীতি চেতনার কথা বা প্রখরতার কথা তার কবিতায় ঘুরে ফিরে উঠে এসেছে। নতুন ধরনের সমাজ গঠনের জন্য যে দিশা, সেই দিশা তার কবিতার মধ্যে রয়েছে। আর সর্বাত্মক, সর্বব্যাপী এক বিপ্লব, এক বিদ্রোহকে তিনি তার চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সকলের মধ্যেই সেটাকে সংক্রামিত করার চেষ্টা করেছেন। এবারে আমরা কবিতার দিকে আসি। প্রলয় উল্লাস, প্রলয় শব্দটি সন্ধি করলে হচ্ছে যে প্রলয় যুক্ত উল্লাস। তাহলে প্রলয় মানে হচ্ছে ধ্বংস, আর উল্লাস শব্দটি হচ্ছে আনন্দ। তাহলে ধ্বংসের আনন্দ, ধ্বংসের উৎফুল্লতা বা প্রফুল্লতা, এই অর্থ শব্দটি ভাঙলে পাওয়া যায়। কিন্তু আমাদের মনে হয় উল্লাস বা ধ্বংসের আনন্দ নয়, শব্দটি প্রযুক্ত হয়েছে আসলে সেই ধ্বংসের আবির্ভাব অর্থে। স্বয়ং সেই ধ্বংসের বা সংহারকের দেবতা তাঁর যেন আবির্ভাব ঘটতে চলেছে, এই অর্থেই প্রলয়োল্লাস শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে যখনই আমরা মানে করব, অর্থ করব, তখনই ধ্বংসের আনন্দ অর্থ আমরা কখনই করব না। ধ্বংস বা প্রলয়ঙ্করের যে দেবতা, সেই দেবতার আবির্ভাব ঘটছে, এরকম অর্থটিকে ধরে কবিতাটিকে যদি আমরা পড়ি,
তাহলে এই কবিতার বক্তব্য, কবিতার অর্থ অনেকটাই আমাদের বুঝে নেওয়াটা সহজ হবে। নজরুল অনেকগুলি কাব্যগ্রন্থ রচনা করেছেন, অনেক কাব্যগ্রন্থ। তা আমাদের পাঠ্য এই কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি গৃহীত হয়েছে কবির লেখা অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। কাব্যগ্রন্থের প্রকাশ হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। তাহলে এই কাব্যগ্রন্থের যতগুলি কবিতা ছিল, সেই কবিতাগুলির মধ্যে সর্বপ্রথম কবিতা হিসাবে গৃহীত হয়েছিল এই অগ্নিবীণা কবিতাটি। এই কবিতায় বা এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে কটি কবিতা ছিল না, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট 12টি কবিতা আছে। প্রাসঙ্গিক তথ্যগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, যেগুলো এরপর থেকে আমি বলে যাচ্ছি। যেমন প্রলয় উল্লাসের অর্থ কী, প্রলয় উল্লাস কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কখন এটা প্রকাশিত হয়, কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত। কবিতার সংখ্যা হচ্ছে 12। তার মধ্যে আমাদের পাঠ্য কবিতাটি কততম না, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এ প্রসঙ্গে আর একটা তথ্য বলে রাখি, যেটা হয়তো আমাদের দরকার লাগে না, কিন্তু জেনে রাখাটা খুব প্রয়োজন বা ভালো। এই অগ্নিবীণা